অক্টোবরের একটা ঠান্ডা রাত যখন বাংলাদেশের ঘড়ির কাঁটা সবে ভোর ৬টা ছুঁয়েছে, তখন সুদূর আমেরিকায় বসে একজন নেতা বলতে শুরু করলেন কথা। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত ভারী ভাব, যেন বহু বছরের পুরনো বোঝা নামিয়ে রাখতে চাইছিলেন তিনি। ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, সেদিন বললেন এমন এক কথা যা দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছিল। তিনি বললেন, ১৯৪৭ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত যদি কেউ জামায়াতের কারণে কোনো কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি বিনা শর্তে ক্ষমা চান। শুধু তাই না, তিনি আরও বললেন, এই ক্ষমা প্রার্থনা তিনি ব্যক্তিগতভাবে ও সংগঠনের পক্ষ থেকেই করছেন। এই বক্তব্য যেন এক অন্ধকার পর্বের শেষে আলোর দিকে এগিয়ে যাওয়ার প্রতীকী ঘোষণা। আসন্ন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। ভোটের জন্য আর মাত্র ৩ মাস বাকি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই ৩ মাস উত্তেজনার কাটবে বলে মনে হচ্ছে। এমন সময় ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য গণমাধ্যমগুলোতে বড় করে প্রকাশিত হয়, যা রাজনৈতিক অঙ্গনে নড়েচড়ে বসে। ডক্টর শফিকুর রহমান বলেন, ১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত জামায়াতের দ্বারা যেখানে মানুষ কষ্ট পেয়েছে, তাদের কাছে তিনি বিনা শর্তে ক্ষমা চাচ্ছেন। তিনি বলেন, এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই, কোনো অসুবিধা নেই। এই বক্তব্য কেবল একটি ক্ষমা প্রার্থনা নয়, বরং একটি রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত কয়েকদিন ধরে মূলধারার গণমাধ্যম কিংবা ইউটিউব, ফেসবুকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে শোনা যাচ্ছে জামায়াত তাদের কৌশল বদলে ফেলেছে। সুপরিকল্পিত নকশায় এগিয়ে চলছে দলটি। জরিপগুলো এই পর্যন্ত জামায়াতের জয় জয়কারী করছে। এমন এক সময় বক্তব্য এলো যার সঙ্গে জড়িয়ে আছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সে যুদ্ধে এদেশের ৩০ লাখ মানুষ প্রাণ দেন এবং সেখানে জামায়াতের ভূমিকা ছিল মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আজ পর্যন্ত সাংগঠনিকভাবে দায় স্বীকার করেনি জামায়াত। তাদের দাবি, পাকিস্তানকে আলাদা হয়ে যাওয়া দেখতে চায়নি তারা, আর এজন্যই দলের কেউ ব্যক্তিগতভাবে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকতে পারে, কিন্তু তার দায় জামায়াতে ইসলামী নেবে না বলে জানিয়েছে দলটি। ডক্টর শফিকুর এই কথাই বলেছিলেন গত বছর অক্টোবরে। তার সে সময়ে গণমাধ্যম ঘটলেই নিশ্চিত হওয়া যেত, কিন্তু তার এবারের ভোটের ঠিক ৩ মাস আগের বক্তব্য যেন সবকিছুকে ছাপিয়ে গেল। প্রথমবারের মতো ১৯৪৭ সাল থেকে ২০২৫ পর্যন্ত সময়সীমা টেনে নিয়ে জামায়াতের পক্ষ থেকে একটি দীর্ঘকালীন নৈতিক দায় স্বীকার করতে দেখা গেল তাকে। তার ভাষায়, তাদের ১০০টি সিদ্ধান্তের মধ্যে ৯৯টি সঠিক, একটি ভুল হতে পারে। এখন তারা বিনা শর্তে মাফ চাইছেন। এই অংশে একদিকে নৈতিক অনুশোচনা, অন্যদিকে দলীয় আত্মবিশ্বাস, দুটোই একসঙ্গে উপস্থিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এটাই চাইছে এখানকার ভোটাররা, যারা গতানুগতিক রাজনীতি দেখতে দেখতে ক্লান্ত। পুরনো জামায়াতকে দেখলে দেখা যায় মহান মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকার কথা বারবার এড়িয়ে গেছেন তারা। মুক্তিযুদ্ধ এদেশের মানুষের আবেগ, অথচ সেই পালস ধরতেই পারেননি অধ্যাপক গোলাম আজম কিংবা মতিউর রহমান নিজামী। ১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব বৈধ ঘোষণা করার পর তিনি বলেছিলেন, অতীতে হয়তো তিনি ভুল কিছু করেছিলেন, তার জন্য তিনি দুঃখিত। তার এই বক্তব্যটি অনেকেই ব্যক্তিগত অনুশোচনা হিসেবে দেখলেও দলীয় আনুষ্ঠানিক ক্ষমা ছিল না সেটা। তৎকালীন সংবাদ বিশ্লেষণাগুলোতেও গোলাম আজমের বক্তব্যকে শর্ত সাপেক্ষে ক্ষমা বা নৈতিক অনুতাপ হিসেবেই উল্লেখ করা হয়। অর্থাৎ তিনি নির্দিষ্ট কোনো অপরাধ নয়, বরং ভুল সিদ্ধান্তের দায় স্বীকার করেছিলেন। নিজামী সাহেবের কথায় আসলে আরও স্পষ্ট হয় ছবিটা। তিনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, তিনি কোনো অন্যায় করেননি। ক্ষমা চাওয়ার অর্থই হলো দোষ স্বীকার করে নেওয়া। সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আর এখানেই পার্থক্য তৈরি করলেন জামায়াতের বর্তমান আমির। তিনি বললেন, ১৯৪৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত জামায়াতের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতি হয়ে থাকলে তিনি ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিনা শর্তে ক্ষমা চান। অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে মাফ চাইলেন। এও বললেন যে তাদের দল দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতির শিকার হলে সেজন্য তিনি ক্ষমা প্রার্থী। সাবেক দুই আমির জামায়াতে ইসলামীকে নেতৃত্ব দেওয়ার সময়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তারা সংগঠনের কিছু ভুল বা সীমাবদ্ধতা স্বীকার করলেও কখনোই সে ভুলকে অন্যায় হিসেবে মেনে নেননি, বরং তাদের অবস্থান ছিল এই যুক্তিতে যে তাদের কার্যক্রম ইসলাম ও ন্যায়ের পথে ছিল, যদিও বাস্তবতার প্রেক্ষিতে অনেকেই তা প্রশ্নবিদ্ধ বলে মনে করছিলেন। ফলে সংগঠনটি আত্মসমালোচনার জায়গায় এসে বারবার সুযোগ হারিয়েছে। তবে বর্তমান আমির ভিন্ন এক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। তিনি প্রথমবারের মতো সরাসরি অন্যায়ের মতো কিছু ঘটেছিল এমন স্বীকারোক্তি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। এটি শুধু ব্যক্তিগত বিনয় নয়, বরং জামায়াতের রাজনৈতিক ও আদর্শিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে সংগঠনটি এখন অতীতের কঠোর ভাবমূর্তি থেকে সরে এসে জনগণের অনুভূতি ও প্রত্যাশাকে মূল্য দিচ্ছে। মানুষের পালস বা জনমতের স্রোত বোঝার ক্ষেত্রে এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে সমাজে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কমানোর চেষ্টা এখন স্পষ্ট।
নতুন নেতৃত্বের এই নমনীয়তা ও আত্মসমালোচনামূলক মনোভাব জামায়াতকে নতুন করে ভাবতে, নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে এবং ভবিষ্যতের কৌশল সাজাতে সাহায্য করছে। ফলে দেখা যাচ্ছে সংগঠনটি ধীরে ধীরে হলেও জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারছে। অতীতের গোড়ামি বা আত্মরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে বাস্তবতা মেনে নেওয়ার সাহস দেখানোই এখন তাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি হয়ে উঠেছে। এভাবেই মানুষের হৃদয়ের ভাষা বুঝে সময়ের সঙ্গে তাল মিলিয়ে জামায়াত তরতর করে এগিয়ে যাচ্ছে নতুন এক সম্ভাবনার পথে। এজন্যই গত বছর জামায়াতকে যখন হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করে, তখন হয়তো তারা মনে মনে খুশি হচ্ছিল, কারণ তারা জানতো সামনে বিরাট পরিবর্তন আসছে। সে কথাই বোধহয় প্রমাণিত হচ্ছে সাম্প্রতিক গবেষণাগুলোতে। ইনোভেশন কনসাল্টিং পরিচালিত সর্বশেষ জাতীয় জরিপে দেখা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জয়ের সম্ভাবনা 23.3%। এই ফলাফল অনেকের জন্য বিস্ময়কর হলেও সাম্প্রতিক সময়ে সংগঠনটির কৌশলগত কর্মকৌশল ও জনসংযোগ প্রচেষ্টা পর্যবেক্ষণ করলে তা অযৌক্তিক মনে হয় না। জরিপে বিএনপি এখনও কিছুটা এগিয়ে থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে জামায়াতের সংগঠিত ও পরিকল্পিত কার্যক্রমের সামনে তারা ক্রমশ পিছিয়ে পড়ছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি আরও প্রকট হচ্ছে, যা তাদের অবস্থানকে দুর্বল করে তুলছে। অন্যদিকে জামায়াত অনেকটাই ভিন্ন পথে হাঁটছে। দীর্ঘদিনের নীরবতার পর তারা এখন রীতিমতো গুছিয়ে মাঠে নেমেছে। সংগঠনটির নেতারা অতীতের ভুল বা বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে সরাসরি কথা বলছেন, জনগণের কাছে ক্ষমা চাচ্ছেন এবং নতুন করে আস্থা অর্জনের চেষ্টা করছেন। বিশেষ করে বর্তমান আমিরের আত্মসমালোচনামূলক বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে। এই নতুন কৌশলটি রাজনৈতিকভাবে অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে। অতীতের দুর্বলতা বা বিতর্কিত ইতিহাস আড়াল না করে সরাসরি স্বীকার করা, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল ঘটনা। এর মাধ্যমে জামায়াত নিজেকে পরিবর্তনশীল, দায়িত্বশীল ও বাস্তবতা সম্পন্ন দল হিসেবেই তুলে ধরছে। ফলে তরুণ প্রজন্ম সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে তাদের প্রতি আগ্রহ বাড়ছে। সব মিলিয়ে বলা হয়, জামায়াত এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত, আত্মবিশ্বাসী ও কৌশলগতভাবে পরিপক্ক। তারা জানে মানুষের মন জয় করাই টিকে থাকার একমাত্র উপায়। তাই ক্ষমা চেয়ে আস্থা ফিরিয়ে এবং বাস্তব রাজনীতিতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেই জামায়াত এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের দিকে, একটি হিসেবেই কিন্তু দৃঢ় প্রত্যয় ভরা ভবিষ্যতের পথে। অন্ধকারের পরেই আলো আসে, এই প্রবাদটি যেন বাস্তবে রূপ নিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল থেকে ক্ষমা প্রার্থনাকারী দলে রূপান্তরিত হচ্ছে জামায়াত। এই পরিবর্তন কি সত্যি জামায়াতের অন্তরের পরিবর্তন, নাকি কেবল ক্ষমতার লোভে কৌশলগত পরিবর্তন? সময় বলে দেবে এর উত্তর।